বন্ধুরা, তাহলে আমরা কি দেখলাম যে জীবদেহের বৃদ্ধির ক্ষেত্রে প্রধান যে কারণটা হলো সেটা হলো কোষ। অর্থাৎ একটা এককোষী জীবের প্রত্যেকটা কোষ বিভাজনের মাধ্যমে বহুকোষী জীবের সৃষ্টি করে। অর্থাৎ একটা এককোষী প্রাণীর একটা কোষ যখন দিনে দিনে বিভাজিত হয় সেটা একসময় একটা বিশাল দেহের আকার গঠন করে। এখন বন্ধুরা দেখো, এই যে কোষগুলো রয়েছে আমাদের দেহে বা বিভিন্ন প্রাণীর দেহে, এই কোষগুলো কত ধরনের হতে পারে। এখন দেখো, আমাদের মানবদেহতে যদি আমরা চিন্তা করি তাহলে সেক্ষেত্রে কোষ দু রকমের হতে পারে, একটা দেহকোষ আর একটা জননকোষ। এখন দেখো, আমরা কোষের নাম থেকেই বুঝতে পারছি যে কোন কোষগুলো কি তৈরি করছে। দেহকোষ যদি আমরা বলি তাহলে সেক্ষেত্রে যে কোষগুলো আমাদের দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ গঠন করছে সেগুলোই হচ্ছে দেহকোষ। যেমন আমরা বলতে পারি আবরণী কোষ, স্নায়ুকোষ, এরকম আরও অনেক কিছু। আবার যদি আমরা জননকোষের চিন্তা করি তাহলে দেখো, আমাদের যে জীবের যে বংশবৃদ্ধিটা হয় সেটা কিসের মাধ্যমে হয়? প্রজনন তন্ত্রের মাধ্যমে। তাহলে সেক্ষেত্রে সেই প্রজনন তন্ত্রের যে কোষগুলো রয়েছে সেগুলোকে আমরা বলছি জননকোষ, যেমন শুক্রাণু অথবা ডিম্বাণু। এখন শুক্রাণু যদি আমরা চিনতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের বলতে হবে এটা একটা পুংগ্যামিট, অর্থাৎ পুরুষ প্রজনন তন্ত্র থেকে যেটা নিঃসৃত হয় সেটা হচ্ছে পুংগ্যামিট বা শুক্রাণু। আবার যদি আমরা নারীদের ক্ষেত্রে বলি, নারী প্রজনন তন্ত্র থেকে যদি কোনো গ্যামিট নিঃসৃত হয় সেটাকে আমরা বলবো ডিম্বাণু। এখন একটা ডিম্বাণু এবং শুক্রাণুর মিলিত যে রূপটা হয় সেটাকে আমরা বলি জাইগোট। অর্থাৎ একটা মানব জাতির ক্ষেত্রে পিতা এবং মাতার মধ্য দিয়ে যখন একটা শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হয় এবং একটা জাইগোট তৈরি হয় সেটা একটা এককোষী জাইগোট। এই জাইগোটটা ধীরে ধীরে বিভাজিত হয়ে হয়ে একসময় একটা মানবদেহের সৃষ্টি করে। অর্থাৎ আমরা এখান থেকে কি দেখলাম? এখান থেকে যেটা দেখলাম সেটা হচ্ছে একটা কোষ, এককোষী একটা জাইগোট, সেটা বিভাজনের মধ্য দিয়ে একটা বিশাল দেহ গঠন করছে। এটাই হচ্ছে কোষ বিভাজন। অর্থাৎ আমরা যখন একটা মাতৃকোষ থেকে বিভাজিত হয়ে হয়ে দুটি অথবা একসাথে চারটি কোষ উৎপন্ন করবে, সেক্ষেত্রে এই যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটাকে আমরা বলবো কোষ বিভাজন। বন্ধুরা, চলো তাহলে দেখি আমরা কোষ বিভাজনের প্রকারভেদগুলো। কোষ বিভাজন প্রধানত তিন ধরনের। অর্থাৎ যেসব জীব রয়েছে পৃথিবীতে, এইসব জীব যেমন উদ্ভিদ বা প্রাণী যেটাই হোক, সেক্ষেত্রে আমরা তিন ধরনের কোষ বিভাজন দেখতে পারি। যেমন অ্যামাইটোসিস, তারপরে আছে মাইটোসিস, তারপরে মিওসিস। বন্ধুরা চলো শুরুতেই আমরা জেনে নিই অ্যামাইটোসিস সম্পর্কে। এখন আমরা দেখব অ্যামাইটোসিস কোষ বিভাজন কিভাবে সংঘটিত হয়। শুরুতেই আমরা জেনে নেই অ্যামাইটোসিস কোষ বিভাজন কোন ধরনের প্রাণী বা উদ্ভিদের ক্ষেত্রে হয়ে থাকে। আমরা জানি যে জীবজগতে অনেক রকম প্রাণী উদ্ভিদ রয়েছে, কিন্তু সবগুলো উদ্ভিদ কি একই রকম? কখনোই না। বিভিন্ন উদ্ভিদ বিভিন্ন রকম। জীবজগতের কোন উদ্ভিদ বা প্রাণী কোনটি উন্নত আর কোনটি নিম্ন সেটা আমরা মূলত ডিফাইন করে থাকি ওই উদ্ভিদ বা প্রাণীর কোষটা কীরকম সুগঠিত কিংবা সুগঠিত নয়। এখন কোন কোষ সুগঠিত আর সুগঠিত নয় সেটা আমরা কিভাবে বুঝবো? আমরা জানি একটা আদর্শ কোষের কিছু নির্দিষ্ট অঙ্গাণু থাকে, যেগুলো থাকলে আমরা বলি যে ওই কোষটা সুগঠিত। আর কোনো কোষ যদি সুগঠিত হয় সেক্ষেত্রে ওই কোষ দিয়ে গঠিত উদ্ভিদ বা প্রাণীটা আমরা বলি উন্নত। এখন দেখো, কোষে তো অনেক রকম অঙ্গাণুই রয়েছে। যেমন কী কী থাকে কোষে? একটা নিউক্লিয়াস থাকে, তারপর নিউক্লিয়াসের ভিতরে অনেক সময় থাকে ক্রোমোজোম, তারপর নিউক্লিয়াসের বাহিরে থাকে সাইটোপ্লাজম, আবার অনেক সময় সাইটোপ্লাজমে অনেক রকম আরও অঙ্গাণু থাকে, যেমন মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এরকম অনেক কিছুই থাকে, যেগুলো হয়তো কখনো কখনো উদ্ভিদে থাকে না, আবার প্রাণীতে থাকে, আবার কখনো প্রাণীতে থাকে কিন্তু উদ্ভিদে থাকে না। এখন এই অ্যামাইটোসিস কোষ বিভাজনটা শুধুমাত্র নিম্ন শ্রেণীর প্রাণী বা উদ্ভিদের ক্ষেত্রে সংগঠিত হয়ে থাকে। এখন নিম্ন শ্রেণীর প্রাণী তো আমরা বললামই যে সেটা কি, সেক্ষেত্রে কি থাকবে? ওই উদ্ভিদের বা প্রাণীর কোষটাতে কোষের যে ভিতরে যে নিউক্লিয়াসটা আছে সেই নিউক্লিয়াসটা সুগঠিত হবে না, বা কোষের যে অন্যান্য আদর্শ অঙ্গাণুগুলো রয়েছে সেগুলো ঠিকভাবে থাকবে না। এখন এই নিম্ন শ্রেণীর উদ্ভিদের এই অ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় বংশবৃদ্ধি হয়ে থাকে। সেক্ষেত্রে কি হয়? আমরা যে প্রথম কোষটা বিভাজন হবে বা সংগঠিত হবে সেই কোষটাকে আমরা বলছি মাতৃকোষ। এখন একটা কোষ যখন সরাসরি বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে দুটা ভাগে ভাগ হয়ে যাবে সেই প্রক্রিয়াটাকে আমরা বলবো অ্যামাইটোসিস কোষ বিভাজন। এখন দেখো, আমি এখানে চিত্রের সাহায্যে দেখানোর চেষ্টা করেছি যে একটা অ্যামাইটোসিস কোষ বিভাজন কিভাবে সংগঠিত হয়। একটা যদি নিম্ন শ্রেণীর উদ্ভিদ কিংবা প্রাণী, যেমন হতে পারে সেটা অ্যামিবা বা একটা ইস্ট
বা যে কোনো ধরনের ব্যাকটেরিয়া। ধরে নিলাম এটা একটা ব্যাকটেরিয়া, ইস্ট বা অ্যামিবার একটা মাতৃকোষ, যেখান থেকে এর বিভাজন শুরু হয়েছে। এই বিভাজনের ক্ষেত্রে মূলত বিভাজনটা দুভাবে সংগঠিত হয়, প্রথমে এর নিউক্লিয়াসটার এবং তারপরে এর সাইটোপ্লাজমের। এখন আমরা যদি খেয়াল করি তাহলে দেখব যে প্রথম যখন একটা মাতৃকোষ বিভাজন শুরু করে সেক্ষেত্রে কি হয়, এর যে নিউক্লিয়াসটা রয়েছে সেই নিউক্লিয়াসটা দুই পাশ থেকে সরু হয়ে আসে, সংকুচিত হয়ে আসে, এবং এর সাথে সাথে কি হয়, এর সাইটোপ্লাজমটা সরু হয়ে আসে এবং মাঝখানে একটা কি খাঁজের তৈরি করে, যেটা আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি। এরপর দেখো পরের ধাপে যদি আমরা দেখি তাহলে এই মাঝখানের যে সরু খাঁজ বা সংকুচিত স্থানটা রয়েছে সেটা আরও সংকুচিত হয়ে আসে এবং এক সময় গিয়ে যখন নিউক্লিয়াসটা দুভাগে সমান ভাগে ভাগ হয়ে যায় তার সাথে সাথে সাইটোপ্লাজমটাও ওই নিউক্লিয়াস দুইটার সাথে আলাদা আলাদাভাবে ভাগ হয়ে যায়। এবং এক্ষেত্রে দেখো কি হচ্ছে, একটা মাতৃকোষ খুব সহজেই তার সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস সমান দুভাগে সরাসরি ভাগের মাধ্যমে দুটা অপত্য কোষ, মানে একটা মাতৃকোষ থেকে বিভাজনের মাধ্যমে আমরা যে কোষ দুটা পাচ্ছি সে কোষটাকে আমরা কি বলছি, অপত্য কোষ। অর্থাৎ অ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় একটা মাতৃকোষ সরাসরি দুইটা অপত্য কোষের তৈরি করে। এখন আমরা যদি কোনো নিম্ন শ্রেণীর প্রাণীর কথা বা উদ্ভিদের কথা চিন্তা করি তাহলে সেক্ষেত্রে এরকম একটা মাতৃকোষ থেকে সরাসরি দুটা কোষের তৈরি করে এবং এভাবেই এর বংশবৃদ্ধিটা ঘটে থাকে এবং একসময় এর প্রাণীটা পরিপূর্ণ রূপ ধারণ করে। এটাই হচ্ছে আমাদের অ্যামাইটোসিস কোষ বিভাজনের প্রক্রিয়া। তাহলে বন্ধুরা আমরা অ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় কি দেখলাম, যে একটা মাতৃকোষ সরাসরি দুটা কোষের সৃষ্টি করছে। তাহলে এখানে দেখো সরাসরি দুটা কোষের সৃষ্টি করার কারণে এই অ্যামাইটোসিস কোষ বিভাজনটাকে বলা হয় প্রত্যক্ষ বিভাজন, অর্থাৎ এটা সরাসরি বিভাজিত হতে পারে, আর যার কারণেই এটার নামকরণ হয়েছে প্রত্যক্ষ বিভাজন।